আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম। ওকে, আমরা শুরু করি। আচ্ছা, যা বলতেছিলাম, সিল এবং ফ্রিজ কেন ইউজ করবেন? তো ফ্রিজ কেন ইউজ করবেন সেটা তো বুঝাই যাচ্ছে। সিল কেন ইউজ করবেন, এটা হচ্ছে ডিলেট করা যায় না, এই জন্য ইউজ করবেন। মান চেঞ্জ করা যাবে কিন্তু ডিলেট করা যাবে না। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা নর্মাল, তো নর্মালে কি থাকে? নর্মালে হচ্ছে সাপোজ এরকম কিছু একটা দেই, এই যে নেম, ঠিক আছে। এবার এটার নেম কে, আচ্ছা নেম না, নর্মাল অবজেক্টের নেম কে আমরা হচ্ছে চেঞ্জ করব। সাপোজ কি দেব? কিছু একটা দেই, সাপোজ মেসি লিখি। তো নর্মাল নেমটাকে আমি চেঞ্জ করলাম, নেম ছিল কি সামথিং, এটাকে চেঞ্জ করলাম। আমি এখন যদি এখানে নর্মাল দেখতে চাই, নর্মালের মধ্যে দেখতে পাবো নেম মেসি হয়ে গেছে, মানে চেঞ্জ করা যাচ্ছে। আমি যদি যদি এটা চাই ডিলেট করব, নর্মাল নেমকে, এবার আমি নর্মালের ভিতর দেখতে পাবো কোনো নেম বলতে কিছু নাই, ডিলেট হয়ে গেছে। মানে আমাদের নর্মাল অবজেক্ট হচ্ছে কি, ডিলিটও করা যায়, যে কোনো কিছুর ভ্যালুটা চেঞ্জও করা যায়। কিন্তু আমার এমন যদি হয় আমার ভ্যালু চেঞ্জ করা যাবে কিন্তু ডিলেট করা যাবে না, তখন আমরা সিল ইউজ করব। আবার যখন এমন হবে ডিলেটও করা যাবে না এবং ভ্যালুও চেঞ্জ করা যাবে না, এমন চাই, তখন আমরা ইউজ করব ফ্রিজ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, আমরা দেখে ফেললাম কিভাবে ফ্রিজ কাজ করে এবং সিল কাজ করে এবং এই দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। সাপোজ এখানে যা আছে, আমি, আচ্ছা কনসোলটা থাকুক, কনসোলও দরকার নাই, সব হচ্ছে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, কনসোল কমেন্ট আউট করে নিয়ে ওটাও করে দিচ্ছি। ওকে, আমি এখানে কনস্ট দিচ্ছি ইউজার। এখন একটা অবজেক্ট লিখতেছি, অবজেক্টের অ্যাড্রেস নামে হচ্ছে একটা কি থাকবে, এটার ভ্যালুতে আরেকটা অবজেক্ট থাকবে। অবজেক্ট হচ্ছে সিটি ঢাকা। তখন এই ঢাকা যেহেতু একটা স্ট্রিং, আমাকে এভাবে লিখতে হবে আর কি। এখন আমি কনসোল লক করব। কনসোল কনসোল লক করলাম। ইউজারের মধ্যে যে অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসের মধ্যে যে সিটি থাকবে, সেই সিটির মানটা আমি বের করতে চাচ্ছি। ঢাকা বের হলো, ঠিক আছে। আমি সাপোজ এইখানে কন্টাক্ট লিখে লিখলাম ফোন, কি আসলো? ইরর আসলো। সাপোজ আমাদের একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার ভিতরে 1000টা লাইন আছে। কয়টা লাইন? 1000টা লাইন। এখন এই 1000টা লাইনের ভিতর কি কি আছে কি কি নাই আমার খালি চোখে দেখা সম্ভব না। তখন দেখা গেছে আমি এরকম যদি একটা মান বের করতে চাই, তখন আমাকে একদম পুরো কোডটাই এরর দেখাবে, ঠিক আছে। তা আমি চাচ্ছি এই এররটা যাতে না দেখায়।
তখন আমরা কি করব? সাপোজ আমি এখানে অ্যাড্রেস ডট সিটি যখন দিচ্ছি, আমার সিটির ভ্যালুটা আসতেছে। কিন্তু আমার এখানে যদি সিটি না থাকতো, ঠিক আছে, আমার এখানে সাপোজ সিটি না লিখে এখানে হোম, এখন যদি এই যে হোমটা আনডিফাইন আসতেছে, ঠিক আছে, এখানে এই যে অ্যাড্রেস একটা আছে, অ্যাড্রেস আছে, তাই এখানে এটা আনডিফাইন দেখাচ্ছে। কিন্তু অ্যাড্রেস যদি না থাকতো, এটা ইরোর দেখাচ্ছিল, আমি দেখালাম যে যেমন এখানে কন্টাক্ট লিখলে এরর দেখাচ্ছিল। তো আমি যদি এরকম চাই এরর না দেখাক, তখন আমি কি করব? আমি এখানে অ্যাড্রেসের পরে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব। কি দিব? একটা কোশ্চেন মার্ক। এন্ড বাকি সবকিছু একই থাকবে, জাস্ট একটা কোশ্চেন মার্ক দেওয়ার কারণে আমার এখানে যেমন এই যে ঢাকা আসতেছে, আমি এখানে আরেকটা কনসোল লক করি, এখানে ইউজারের মধ্যে লিখি কন্টাক্ট, কন্টাক্টের এখানে লিখি ফোন নাম্বার। আগে ইরোর দেখাচ্ছিল, এবার কি ইরোর দেখিয়েছে? এবার আনডিফাইন্ড রেজাল্ট শো করেছে। সো এটা যদি আমি কেটে দিই, আবার ইরোর দেখাবো। কিন্তু আমি কোশ্চেন মার্ক দিলে আর কিন্তু, দুঃখিত, আর কিন্তু ইরোর দেখাচ্ছে না, তাই না? তো এই ধরনের ইরোর গুলো আমি যদি এড়াতে চাই, আমাকে এইভাবে কোশ্চেন মার্ক দিতে হবে। আর এটাকে বলা হয় অপশনাল চেইনিং। কি বলে? অপশনাল চেইনিং। ওকে, আরেকটা জিনিস দেখি আমরা, খুব গুরুত্বপূর্ণ কিছু, ঠিক আছে, আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ বলতে খুব ইন্টারেস্টিং আর কি। আমি সাপোজ কনস্ট দিচ্ছি নেম, এন্ড নেমের ভিতর আমি কিছুই রাখতেছি না। ঠিক আছে, আমি যদি শুধু নেম ডিক্লেয়ার করতাম, এখানে কিন্তু এরর দেখাতো, যেহেতু আমি কনস্ট ইউজ করেছি। বা আমি যদি লেট ইউজ করতাম, তখন আমার দেখা যেত এখানে আনডিফাইন অটো সেট হইতো। কিন্তু আমি চাচ্ছি এখানে আনডিফাইন সেট না হোক, এখানে নাল থাকুক। নাল মানে হচ্ছে কিছুই নাই, ঠিক আছে, খালি একটা জিনিস, খালি বাক্স আর কি। ওকে, এখন আমি কনস্ট করব, মানে কনস্ট কিওয়ার্ডটা লিখবো। এটা লিখবো কেন? নতুন একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করার জন্য। এখানে ডিসপ্লে লিখলাম। ওকে, আমি এখানে ডিসপ্লে নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতর লিখলাম নেম। ভেরিয়েবলে কি কোনো ভ্যালু আছে? যদি না থাকে, ডাবল কোশ্চেন, ঠিক আছে, যদি না থাকে, তাহলে তুমি যে টার্নারি অপারেটর আমরা দেখেছিলাম না, ওই রকম অনেকটা, এখানে ডাবল কোটেশন দিতে হয়। নেম ফাউন্ড লিখলাম, নট ফাউন্ড না লিখে সাপোজ আমি লিখে দিলাম গেস। ঠিক আছে, যদি নাম থাকে তাহলে সেই নাম পাবলিশড হবে, আর যদি নাম না থাকে তাহলে গেস্ট পাবলিশড হবে। এখন আমি কনসোল করি, মানে কনসোল লগের ভিতরে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? ডিসপ্লেকে প্রিন্ট করব। ডিসপ্লেতে কি আসবে? গেস্ট। আর আমি যদি এখানে কোনো একটা নাম থাকে, তাহলে এখানে কি আসবে? এই নেমটা আসবে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের হচ্ছে এটা অনেকটা অপারেটরের মতো, লজিকের মতো কাজ করবে। জাস্ট ডাবল কোশ্চেন দিয়ে দিতে হবে, ডাবল কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে নালিশ। নালিশ ওয়ালস সিং, এরকম টাইপের একটা উচ্চারণ, মানে
এই জিনিসটাকে, ওই যে এখন মাত্রই আমরা যেটা করলাম, ডাবল কোশ্চেন মার্ক ইউজ করলাম, এটাকে হচ্ছে নালিশ বলে। হ্যাঁ, নালিশ কোয়ালেসিং। উচ্চারণটা কি এটা? উচ্চারণ তো দেখে আসি তো এটার উচ্চারণটা কি, ভুলে যাই এগুলা। এখন আমরা এটার উচ্চারণ দেখবো, লিখিত Nullish coalescing. কোয়ালেসিং। হ্যাঁ, কোয়ালেসিং। ওকে, বা কোলেসিং বলতে পারি সহজ ভাষায়, কোলেসিং। হ্যাঁ, যাই হোক, নামটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বুঝা আপনাদের কি ঘটছে, এটা বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা কোনো অপারেটর বা টার্নারি অপারেটর বলেন বা কোনো কিছু ইউজ না করে ইজিলি আমরা এটা কিন্তু ইউজ করে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের নেমটাকে সে যদি খুঁজে না পায়, তাহলে এখানে যেটা থাকবে সেটাই সে প্রিন্ট করে দিবে আর কি। ওকে, এখন কি দেখবো? কিছু একটা দেখা তো দরকার। সেটা হচ্ছে অবজেক্টের এমন কিছু দেখি যেখানে হচ্ছে আমরা অবজেক্টকে আরো বেশি পরিমাণে হ্যান্ডেল করতে পারবো, মানে নিজেদের মতো করে হ্যান্ডেল করতে পারবো। সেটা কি? আচ্ছা ভাই, এরকম মানে একটা একটা টপিক এলোমেলো করে বললে তো পরে মনে থাকবে না। একটা কি ইন্ডেক্সের মতো দেওয়া যায় না যে এই সিরিয়াল এইভাবে, মানে এগুলো এগুলো শিখবো আমরা। এগুলোর তো কোনো আসলে সিরিয়াল হয় না। এগুলা হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট, যে এটা তো এলোমেলো হচ্ছে না, আপনার অবজেক্টের সাথে রিলেটেড সবকিছু আলোচনা করতেছি না। আচ্ছা, এগুলি সব অবজেক্টের মধ্যেই পড়বে। হ্যাঁ, এগুলো তো সব অবজেক্টিভ, মানে অবজেক্ট রিলেটেড যা আছে সেগুলো নিয়েই আলোচনা করতেছি, ঠিক আছে? বাইরে তো কিছু আলোচনা করছি না। সো অবশ্যই এটা আচ্ছা। এলোমেলো না। আচ্ছা, অবজেক্ট অনেক বড় একটা জিনিস, এখানে আলোচনা করতে গেলে আমাদের অনেকগুলো ক্লাস লাগবে। তো আমরা এত ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট জাস্ট বোঝার চেষ্টা করছি কোন মেথডটা কিভাবে কাজ করে, এবং আম, যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো থেকে কিছু এক্সাম্পল দেখতেছি, ঠিক আছে? আমরা অবজেক্টের একদম হোল থিংটা নিয়ে আলোচনা করছি না কিন্তু। এখানে আলোচনা করলে বা আরো ডেপথে গেলে অনেক কিছু আছে আলোচনা করার মতো। ঠিক আছে, আমি রিসোর্স আপনাকে দিয়ে দিব, মানে আমি অবজেক্ট পর্যন্ত শেখানোর পরে রিসোর্স দিয়ে দিব যে এই জায়গা থেকে আপনারা যদি শিখেন তাহলে হচ্ছে আরো ডিটেলসে শেখা যাবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলই তো রয়েছে কিছু, ওইখানেও তারা হ্যাঁ। মানে শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক আলোচনা করেছে, আহ, শুধুমাত্র কিছু কিছু টপিক নিয়ে অনেক আলোচনা করেছে, এমন অনেক কিছু আছে, ঠিক আছে? ওইগুলো দিয়ে দিব, রিসোর্স দিয়ে দিব, কিছু বইয়ের লিস্ট দিয়ে দিতে পারি। তো সেগুলো কিনে আপনারা যদি চেষ্টা করেন, দেখা গেছে 1 বছর 2 বছর প্র্যাকটিস করলে এই টপিকে পুরোপুরি মানে বস হয়ে যাবেন, এরকম আর কি। তো এগুলোর প্রত্যেকটাই, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা বিষয় অনেক ডেপথ। সো প্রত্যেকটা বিষয়ই যদি অনেক গভীর নলেজ গেইন করতে চান, তখন আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ে পড়াশোনা করতে হবে, এবং প্রত্যেকটারই ফিল্ড রয়েছে আলাদা আলাদা, ঠিক আছে? কিন্তু আমার উদ্দেশ্য যেটা আপনাদের সিএমএস দিয়ে কিছু করানো, তো এটার জন্য আমি যতটুকু শেখাচ্ছি আহ আশা করি সে ততটুকুই এনাফ হবে আপনাদের জন্য, ঠিক আছে? মোর দেন এনাফ হবে। মানে আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার পড়াশোনার স্টাইলটা চেঞ্জ হবে, ঠিক আছে? আপনি যদি চান মানে কি বলে ভবিষ্যতে সায়েন্স নেবেন, আপনি এখন ক্লাস 8-এ আছেন, আপনাকে সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলাতে বেশি জোর দিতে হবে। আপনি যদি চান অনেকে বলে যে
এই ওয়েব ডিজাইনিংটা এই যে এর যুগে তেমন একটা ডিমান্ড থাকবে না, এইগুলি অনেকের কি থেকে বলেন? শুনছি। এআই আসার কারণে মানুষ আরো বেশি ঝুঁকবে এখানে, এআই দিয়ে নিজে করার চেষ্টা করবে, পারবে না। কারণ একটা ওয়েবসাইট নট এ কাপল অফ কোড, ঠিক আছে? এখানে হাজার হাজার কোড দরকার, হাজার হাজার বিষয় মেনটেন করতে হয়। তো এই জিনিসগুলো যারা শিখবে তারাই করতে পারবে, যারা শিখবে না তারা কিন্তু এই জিনিসগুলো এআই বলবে, সে খালি কপি পেস্ট করবে, ওয়েবসাইট ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ঠিক আছে? আমি এমন ক্লায়েন্টও পেয়েছি অলরেডি, যে এআই দিয়ে একটা ওয়েবসাইট সে তৈরি করার চেষ্টা করেছে, দেখা গেছে ওয়েবসাইটটা যেমন ছিল সেটারেও সে ভেঙে চুরে এই অবস্থা করছে যে ওই ওয়েবসাইটটা আর ফিক্সই করা যাবে না। মানে এটা ফিক্স করার চাইতে নতুন করে যদি আমি তাকে ওয়েবসাইট করে দেই তাহলে আমার সময় কম লাগবে, সব কিছু দিক থেকে এটা ফাস্ট হবে। আর তার ওয়েবসাইটে এত এত মানে ঝামেলা পাকায় রাখছে, তার ওয়েবসাইটটা ঠিক করাই যাবে না, মানে ঠিক করাই যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তাকে আমি নতুন করে ওয়েবসাইট তৈরি করে দিয়েছি, ঠিক আছে? দেন সে আর কোনদিন এর কাছে যাইয়া বলে নাই যে আমার এটা এটা তৈরি করে দাও, দেন কপি পেস্ট করে ওয়েবসাইটে লাগা, মানে নিয়ে আসা, এটা সে আর মানে ভয়ও করে নাই, কারণ ওয়েবসাইট ভেঙে চুরে আহ একাকার অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখা গেছে আমি যদি এই ইউজ করি, আমি বুঝে বুঝে সেটা ইউজ করে সুন্দর তার প্রবলেম সলভ করে দিতে পারবো। আমি এমন হয়েছে অনেক ওয়েবসাইট আমি কোনো কোডই করি নাই, জাস্ট এআই দিয়ে কোড বসিয়ে দিয়েছি। যেই কাজ আমার নিজের করতে হয়তো কয়েক ঘন্টা লাগতো, এআই দিয়ে আমি 10 মিনিটে সেটা করে দিয়েছি, আধা ঘন্টায় সেটা করে দিয়েছি। দ্যাট মিনস এআই আপনার লাইফকে সহজ করে দিবে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? কিন্তু আপনাকে নলেজটা, মানে কি বলে, নলেজটা অ্যাকুরেট হওয়া লাগবে। সাপোজ এই আপনাকে একটা কোড দিল, আপনি কিছুই বুঝলেন না, এই বললো তুমি এই কোডটা ওই জায়গায় ইউজ করো, কিন্তু আপনি ওই জায়গায় ইউজ করে দেখলেন আপনি ওয়েবসাইট যা ছিল তার চেয়ে আরো বাজে অবস্থা তৈরি করে ফেলেছেন। তো এটা আপনাকে বুঝতে হবে, একটা ফুল কন্ডিশন, ফুল সিনারিও যে সবকিছু জেনে বুঝে এসেছে সে বুঝবে। এই তো আপনি যে যতটুকু কোশ্চেন করবেন সে সেই কোশ্চেনের উপর একটা অ্যান্সার দিবে, সে হোল থিংটা কিন্তু জানে না, ঠিক আছে? হোল থিংটা আপনাকেই বুঝে বুঝে ই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো এআই এক্সপার্টদের জন্য অন লাইফটাকে ইজিয়ার করে দিবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক কিছু আছে। সাপোজ একটা সামান্য বাটনের কালার সে করতে পারতেছে না, একটা ক্লায়েন্ট, সে হেল্প নিয়ে বাটনের কালারটা চেঞ্জ করে ফেলতে পারবে, তার কোনো সমস্যাই হবে না। তো এআই ছোটখাটো জবকে নষ্ট করে দিতে পারে, কিন্তু ছোটখাটো জব করার জন্য তো আপনি আর ফ্রিল্যান্সিং শিখবেন না। আপনি মাসে 5,000 টাকা ইনকাম করার জন্য কি ফ্রিল্যান্সিং করবেন? করবেন না তো। সেটা আপনি করবেন হচ্ছে আপনার লাইফ লিড করার জন্য, আপনার জীবনটা যাতে সুন্দরভাবে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে চলে যায়, তাই না? ফ্রিল্যান্সিং না করলেও আপনি একটা স্কিল ডেভেলপ করেছেন, সেই স্কিলের উপর একটা জব করতে চাচ্ছেন। তো এই জব করার জন্য আপনাকে একটা ডেপথ নলেজ দরকার হবে না? তো সেটাই, যার নলেজ থাকবে সে এই বিষয়ে এই কি কাজ করবে। অফলাইনে মানে পোস্ট, সরি, মানে জব পাওয়া যায় তো? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে না কেন? আপনি সাপোজ এই একটা আমাদের লোকাল এরিয়াতে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। যদি এখানে ওইভাবে কেউ হায়ার করে তাহলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু মুন্সিগঞ্জে তেমন অপরচুনিটি নাই এই ধরনের জব। ঢাকাতেই অ্যাভেলেবল আছে। তো ঢাকা তো আর খুব একটা দূরে না আমাদের এদিক থেকে, সো আমরা ইজিলি কি যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারবো যদি আমাদের স্কিল অনেক ভালো থাকে। মানে সাপোজ আপনি একটা ওয়েবসাইট খুব ভালোভাবে তৈরি করে রেডি করে ফেলতে পারেন, যেটার মধ্যে কোনো বাগ থাকে না, বা যেটা খুব স্মুথলি কাজ করে, ঠিক আছে? আপনি ইউনিক ইউনিক ডিজাইন করতে পারেন, বা আপনি ফার্স্ট যে কোনো ধরনের সিএসএস অ্যাপ্লাই করে ফার্স্ট যে কোনো একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারেন, যেটা রেসপন্সিভ হয় এবং যেটা কি বলে স্ট্যান্ডার্ড কোডিং, যেটাকে বলে প্রফেশনাল কোডিং, সেগুলো মেনটেন করে আপনি কোড করেন। এগুলো দেখলে যে কেউ আপনাকে হায়ার করে নিতেই পারে।
তো মেইন হচ্ছে আপনার স্কিল, আপনার নলেজ। আপনার নলেজটা অনেক ভালো থাকতে হবে, বুঝতে হবে মানে হ্যাঁ, কোন জিনিসটা আবার দিয়ে আমি কি যদি করলে। অনেক নলেজ গেইন করলাম, হ্যাঁ, মানে আমি অনেক প্র্যাকটিসও করলাম, কিন্তু এই ধরনের যে মার্কেট প্লেস গুলাতে, ওগুলাতে কি যে প্রথমে কি পাওয়া যাবে নাকি ক্লায়েন্ট হচ্ছে বায়ার এইটা পাওয়া যায় না? টোটালি একটা ডিফারেন্ট থিং, ঠিক আছে? এটা টোটালি একটা ডিফারেন্ট থিং। ব্যাপারটা এমন যে আপনি যদি সঠিক পন্থায় চেষ্টা করে যান এবং আপনার ভাগ্য যদি ভালো থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা রিচ হবে, আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। অথবা আপনি প্রথমে স্ট্রাগল করবেন, হয়তো আপনি ধরতে পারবেন না যে কেন আপনার সমস্যাটা হচ্ছে, কেন ক্লায়েন্ট পাচ্ছেন না। চেষ্টা করে যেতে হবে, সবাই চেষ্টা করে, সবাই সফল হয় না, ঠিক আছে? কিন্তু যারা লেগে থাকে, হাল ছেড়ে না দেয়, তারা একটা সময় গিয়ে সফল হয়। এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। ফ্রিল্যান্সিং এর ধৈর্যের উপরে আর কিছু নাই। আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। এবং দুনিয়া যত উন্নত হবে, আপনার এই কেরিয়ারটা যেহেতু একটা স্মার্ট কেরিয়ার, শুধু ফ্রিল্যান্সিং নির্ভর না। সাপোজ আপনি নিজে একটা বিজনেস করবেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে যে পরিমাণ খরচ হয়, আপনি নিজে তৈরি করলে সেই খরচটা কিন্তু আপনার হবে না। বা হচ্ছে আপনি নিজেই একটা আইটি ফার্ম তৈরি করতে যাচ্ছেন, সাপোজ বাংলাদেশ দিন দিন উন্নত হবে, এটা তো আর মানে হয়তো করাপশনের কারণে, দুর্নীতির কারণে আমাদের উন্নয়নের ধারাটা স্লথ, অনেক ধীর গতিতে উন্নয়ন হয়। কিন্তু যখন উন্নয়ন হবে, উন্নয়ন তো হবেই, আস্তে হোক আর দ্রুত হোক, উন্নয়ন যখন আরো বেশি হবে, মানুষ কিন্তু এই ধরনের ওয়েবসাইট বেশি বেশি তৈরি করবে। তখন কিন্তু চাহিদা তৈরি হবে লোকাল মার্কেটে, যে আহ, একটা বাংলাদেশের ক্লায়েন্ট কখনো কি চাইবে ফাইবারে কাউকে হায়ার করতে? সে চাইবে কিন্তু বাংলাদেশের কাউকে লোকালি হায়ার করতে। কেন? লোকাল কাউকে। কারণ ফাইবার বা অন্য মার্কেট প্লেসে যদি হায়ার করে, তাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা তার কাছে অনেক ব্যয়বহুল। এজন্য সে চাইবে বাংলাদেশেরই কাউকে হায়ার করতে, যাতে কম টাকায় সে তার প্রজেক্টটা ডান করে নিতে পারে। তার মানে মার্কেট প্লেস তৈরি হবে বাংলাদেশেও এক সময়, খুব ভালো একটা মার্কেট প্লেস তৈরি হবে বাংলাদেশে। অলরেডি কিন্তু এই ধরনের অনেক আইটি ফার্ম আছে, যারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেয় এবং লোকাল ক্লায়েন্টদেরকেই ওয়েবসাইট তৈরি করে দেয়, ঠিক আছে? এবং তারা খুব ভালো আছে, ভালো অবস্থায় আছে, এরকম কিন্তু অনেক উদাহরণ আছে, তাই না? তো এটাই, আপনি যত নলেজ গেইন করবেন, আপনার অপরচুনিটি কোনো না কোনো দিক থেকে বের হবেই যদি আপনি লেগে থাকেন। কিন্তু মূল সত্য আপনাকে জানতে হবে, আপনাকে একটা জিনিস সম্পর্কে এক প্রকার বশ হয়ে যেতে হবে। মনে রাখবেন, হুম, আহ, এই সেক্টরে মানে আপনি একটা জিনিস জানার জানলেন, এটা তো মানে পরীক্ষায় ওই যে 33 পেয়ে পাশ করলেন, ওই টাইপের যদি হয়, আপনি কখনো ভালো করতে পারবেন না। আপনাকে সবসময় প্লাস পাইতে হবে এই সেক্টরে, ঠিক আছে? অন্য কোনো সুযোগ নেই। কম্পিটিশন সব সময় থাকবে। হ্যাঁ, এই সেক্টরে মানে অন্য কোনো চান্সেসই নাই যে আপনি মোটামুটি জানেন আর ভালো অবস্থানে চলে যাবেন। সম্ভব না, আপনাকে ভালো জেনেই ভালো অবস্থানে যাইতে হবে। আপনি যদি ভালো না জানেন, আপনি ভালো অবস্থানে যাইতে পারবেন না। এটাই হচ্ছে একমাত্র রুলস, ঠিক আছে? পরে ইনকাম করা গেল কি গেল না, এটা আমরা রিজিক যেহেতু উপর থেকে আল্লাহ সেট করে দেয়, আমরা চেষ্টা করতে থাকবো। এবার রিজিক যে আমার আছে তাই তো পাবো, তাই না? হুম, সো রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না, সব সময় চেষ্টা করতে হবে, সর্বোচ্চ বেস্টটা দিতে হবে। আমি পারছি না কিন্তু আমার কপালে সাপোজ রিজিক লেখা আছে, দ্যাট মিন্স এটা আমার অবহেলা, আমি চেষ্টা করিনি, তাই আমার রিজিক লেখা থাকা সত্ত্বেও আমি সেটা পাইনি, হুম, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এমন ঘটে। আল্লাহ কিন্তু এমন না যে আপনার কপালে মানে আমাদের ভাগ্যে লিখে দিয়েছে যে এইটা লিখে দিয়েছি তাই তুমি এটা পাবা। মানে আল্লাহ কখনো চাইবে না তার একটা বান্দা মানুষের চোর হোক। চেষ্টার মাধ্যমে তার হ্যাঁ, তার আল্লাহ ভাগ্য আল্লাহ পরিবর্তন জাস্ট করতে হচ্ছে পারে। আহ গেস করেছে যে আল্লাহ জানে যে কে কি করতে পারে, ঠিক আছে? একটা গণক কি হ্যাঁ। মানে যদি আপনাকে দেখে মানে বলে দেয় যে আপনার ভবিষ্যৎ বলে দেয়, এবং সেটা যদি মিলে যায়, এই ব্যাপারটা হচ্ছে এরকম। হুম,
ঠিক আছে? মানুষ গণনা করবে, এটা একদমই অনুচিত একটা কাজ। হ্যাঁ, এটা আল্লাহ অপছন্দ করে, কিন্তু আল্লাহ নিজে কিন্তু এই কাজটা করে। মানে এটা করার একমাত্র অধিকার আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ একমাত্র জানে যা মানুষের ভবিষ্যৎ কি হতে পারে। এজন্য তিনি ভাগ্য লিখে দিয়েছে যে দেখো, আমি তুমি কি কি করবে আমি আগেই জানি, এটা লিখে দিছি। ব্যাপারটা এমন না আমি লিখছি দেখে তুমি এটা করবা, তুমি করবা দেখে আমি লিখছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? হুম। তো যাই হোক, আহ এটাই, আমরা চেষ্টা করলে ফলাফল ইনশাল্লাহ পাবো। তো আমরা যদি ব্যর্থ হই, ইনশাআল্লাহ চেষ্টা করে যাবেন। সেটাই, আমরা যদি ব্যর্থ হই, ব্যাপারটা এমন দাঁড়াবে যে আমাদের কোনো ত্রুটি আমার আছে চেষ্টায় তাই ব্যর্থ হচ্ছে। ত্রুটি আছে। হ্যাঁ, হুম। তখন আমাদের বের করতে হবে যে কি ত্রুটি আছে, আরো বেশি চেষ্টা করতে হবে, বিষয়টা এটাই। আচ্ছা, এখন আমরা কি আলোচনা করছিলাম? হ্যাঁ, ওই যে আমরা যে বললাম মেথড গুলি একটা বিষয় অবজেক্টের অবজেক্টকে আবার মেথড। আরো বেশি কিভাবে কন্ট্রোল করতে পারি। আমরা একটা অবজেক্টকে কিভাবে কন্ট্রোল করলাম যে এটা ডিলিট করা যাবে না, এই কন্ট্রোলটা আমরা নিতে পারি একটা মেথডের মাধ্যমে। আবার আমরা এমনও করতে পারি এটা চেঞ্জও করা যাবে না, ফ্রিজের মাধ্যমে, এটা একটা মেথডের মাধ্যমে। এবার আমরা আরেকটা মেথডের মাধ্যমে আমরা এমন একটা কাজ করব যে আমার একটা অবজেক্ট থাকবে, আমি সাপোজ করেই দেখাচ্ছি। কোন একটা অবজেক্ট নিচ্ছি। আচ্ছা, এই অবজেক্টটার ভিতরে আমি কিছুই রাখছি না সাপোজ, ঠিক আছে? এবার অবজেক্ট মেথডটা আমরা অ্যাপ্লাই করব এবং এখানে লিখব ডিফাইন প্রপার্টি নামে যেই একটা আছে। আচ্ছা, এইখানে এগুলো লাগবে না। ওকে, এমন ডিফাইন প্রপার্টি মেথড, এটা ঠিক আছে। এই ডিফাইন প্রপার্টি মেথডের মাধ্যমে আমরা এই অবজেক্টটাকে কন্ট্রোল করতে চাচ্ছি। যেহেতু এই অবজেক্টটাকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি, প্রথমে আমি এই অবজেক্টের নামটা দিব। এই অবজেক্টের নেমটা এখানে দেওয়ার পরে আমার সাপোজ একটা ভ্যালু আমি দিলাম, হচ্ছে সিক্রেট নামে একটা ভ্যালু সেট করলাম, ঠিক আছে? এই মানে ভ্যালু না, এই অবজেক্টের একটা কি সিক্রেট, ঠিক আছে? সাপোজ এটা যে কোনো একটা নেম হতে পারে। আমি সাপোজ একটা সিক্রেট দিলাম, যেহেতু আমি এটা সিক্রেট রাখতে চাচ্ছি, সেহেতু আমি সিক্রেট দিলাম। এবং এটার ভ্যালু আমি সেট করলাম হচ্ছে হিডেন, মানে এইটার ভ্যালু হচ্ছে হিডেন। ওকে, এখন আমি লিখলাম রাইটেবল, রাইটেবল। আচ্ছা, এখানে ই হবে না, ঠিক আছে? রাইটেবল হবে সাপোজ ফলস, নিউয়েবল হবে। এগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, এই যে ভ্যালুগুলো এখানে কি কি হবে, ঠিক আছে? এটা দিব সাপোজ ফলস। আচ্ছা, এইবার আমরা এখানে যদি ডিফাইন প্রপার্টি যেটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে কনসোল লক করি। কনসোল, আচ্ছা, কনসোল লক যদি করি, অবজেক্টকে আমরা কি দেখতে পারবো? অবজেক্টে কিছুই নাই, কিন্তু আমি এইটাকেই সাপোজ ট্রু করে দিই, এখন দেখতে পাবো অবজেক্টের ভিতরে সিক্রেট হিডেন রয়েছে। দ্যাট মিনস আমি এই ভ্যালু এবং এই কিটা ডিফাইন করেছি, কিন্তু এটাকে যদি ট্রু দেই এটা হচ্ছে শো হবে। আর এখানে যদি আমি ফলস দেই, এটা কি হাইড হয়ে যাবে। এবার আমি এখানে, আচ্ছা আমি দ্রুত শেষ করছি 10 মিনিটের মধ্যে। উম, এখানে সাপোজ দিলাম ট্রু,
ট্রু দিলে এটা হচ্ছে শো হবে অবজেক্টের মধ্যে। কিন্তু আমার এই যে ও ও বি যে এটা আর মানটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ও বি যে ভিতরে যে সিক্রেট রয়েছে, এই সিক্রেটের ভ্যালুটা আমি লিখলাম শো। ঠিক আছে, এবার এই অবজেক্টটা আমি প্রিন্ট করি। এটা কি হয়েছে, রাইট করা গেছে, মানে এই যে এটা কি চেঞ্জ করা গেছে এই সিক্রেটের ভ্যালুটা? চেঞ্জ করা কিন্তু যায় নাই, কারণ এটা কি রাইটেবল ফলস করা আছে। আমি যখনই রাইটেবল ট্রু করে দিব, তখনই আমি দেখবো সিক্রেট হয়ে গেছে শো, কারণ এখানে আমি এই সিক্রেটের মানটা চেঞ্জ করেছি। বুঝে গেল? আমি হচ্ছে হুম। এটা তাহলে হাইড করতে পারি, শো করতে পারি, আবার এটা রাইটেবল করতে পারি, অথবা এটা নট চেঞ্জেবলও করতে পারি। মানে রাইটেবল ফলস করে দিলে এটা চেঞ্জ করা যাবে না। আমি এখানে আবার ফলস করে দেই, দেখতে পাচ্ছি এটা চেঞ্জ করেছি কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এখানে ফলস করা আছে। আমি যদি এটাও ফলস দেই, তখন এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখি, কনস্ট্রাক্টর মেথড। কনস্ট্রাক্টর মেথড মনে দেখেছিলাম, জাস্ট এক্সাম্পল দেখি একটা। ঠিক আছে, আহ এখানে হচ্ছে একটা ফাংশন তৈরি করেছিলাম, মানে এটা, না এটা দেখানো হয় নাই না, দেখানো হয় নাই। সুতরাং আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটা ফাংশন নেব, ফাংশনের একটা নেম দিব। ঠিক আছে, সাপোজ ফাংশনের একটা নেম হচ্ছে পার্সন। কোথায় কি লিখলাম? আচ্ছা, এখানে প্যারামিটার সেট করলাম, সাপোজ নেম অ্যান্ড এইজ। এখন দিলাম দিস ডট নেম is equal to name, and this dot age is equal to age. আচ্ছা, এটা দিয়ে কি করলাম বলেন তো? দিস এর কাজ কি? দিস এর কাজ হচ্ছে এই স্কোপের ভিতরে যে নেম রয়েছে, এই যে যে নেম রয়েছে, এই নেমটাকে হচ্ছে এইখানে ভ্যালু হিসেবে নিবে সে। আর এই এজের ভিতরে যে এইজটা রয়েছে, সেই এইজটাকে সে ভ্যালু হিসেবে Differential. নিবে। আচ্ছা, এই ভ্যালুটা কোন ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে, আমি সাপোজ এখানে এই যে পার্সন, এই পার্সনের ভিতরে যে ভ্যালু দুইটা দিব, মানে আর্গুমেন্ট যে দুইটা দিব এখানে, এখানে সাপোজ দিলাম টিনা, তারপরে কমা দিয়ে আমি আবার দিলাম এইজ, দিলাম 30। ঠিক আছে, তো এখন কি হবে? এইটা এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা কি একটা কনস্ট্রাক্টর। সো মানে এটা একটা ফাংশন, কিন্তু আহ, এই ফাংশনটা কে বলা হয় হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন। ঠিক আছে, আর এটাও এক ধরনের একটা অবজেক্ট। বুঝে গেল? তাই এখানে দেখাচ্ছি আর কি। তো আমি একটা ভেরিয়েবলের ভিতরে এটা ডিফাইন করি, সাপোজ পার্সন ওয়ান এটা। ঠিক আছে, আচ্ছা ভেরিয়েবলের ভিতরে যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। বুঝতে পারছি। হ্যাঁ, কনস্ট হচ্ছে P1 এর ভিতর আমি দিলাম পার্সন টিনা 30, এটা দিয়েছি। কিন্তু এইটাকে আমি নিউ, আচ্ছা এটা একটা কনস্ট্রাক্টর, এই জন্যই এখানে এই যে পার্সনটা বড় হাতের অক্ষরে লিখেছি। ঠিক আছে, যখনই আমরা কনস্ট্রাক্টর ফাংশন লিখব, তখন এটার নেমটা আমরা বড় হাতের অক্ষরে লিখব, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন। এটা যদি ছোট হাতের অক্ষরে লিখতাম, এটা নর্মাল একটা ফাংশন বুঝাতাম আর কি। এটা হচ্ছে প্রোগ্রামারদের একটা
মানে বোঝানোর প্রসেস টেকনিক, যে আমি এইভাবে এটা মেনটেন করে লিখলে অন্য প্রোগ্রামার যাতে বুঝতে পারে যে এখানে বড় হাতের লেখা আছে, দ্যাট মিন্স এটা একটা কনস্ট্রাক্টর। তাকে আর কোড রিড করে বোঝা যাতে না লাগে, মানে কোড রিড করতে হবে না, আমি এটা দেখেই বুঝে যাবো এটা একটা কনস্ট্রাক্টর। বুঝে গেল? তো হুম। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমি সবসময় নিউ কিওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে? নিউ কিওয়ার্ডটা ইউজ করে এখানে পার্সন দিব, এই যে এই ফাংশনটা আমি এখানে জাস্ট অ্যাসাইন করেছি। এই ফাংশনের মধ্যে দুইটা জিনিস অ্যাসাইন করেছি, নেম অ্যান্ড এজ। সো আমি এখান থেকে নেম অ্যান্ড এজ পেয়ে যাব। আমি যদি এখন কনসোল লক করি, কনসোল লক করি P1 কে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? P1 হচ্ছে একটা পার্সন যার নেম টিনা অ্যান্ড এজ হচ্ছে 30। তো P1 এর নেম কি? টিনা। দ্যাট মিন্স এই যে এইটা একটা অবজেক্টের মতো হচ্ছে আচরণ করতেছে না? এই জন্যই হচ্ছে এই জিনিসটা এখানে দেখানো। ঠিক আছে? তো এইভাবে আমরা কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমেও কি এই কাজগুলো করতে পারি। যে সাপোজ একটা অবজেক্ট আমার এমন থাকবে যেটার মধ্যে হচ্ছে আমি জানি না, আমার নেমও জানি না, এজও জানি না, আমি কি প্রত্যেকবার নতুন করে একটা ইউজারের নেম অ্যান্ড এজ একটা ফর্মের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যখনই কেউ ইনপুট করবে, সেটা এরকম হচ্ছে এই ফাংশনটা ইউজ করে আমরা নতুন নতুন অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে পারবো আর কি, তাদের ভ্যালুগুলো, যেটা তারা তাদের অ্যাকাউন্টের প্রোফাইলে শো করতে পারবে। ঠিক আছে? তো হুম। ক্লাস রয়েছে, ফাংশনের ক্লাস, তো সেটা আমি আর দেখাচ্ছি না। অবজেক্টের মাধ্যমে ফাংশনের ক্লাস রয়েছে, সেটা দেখাচ্ছি না, আহ, কারণ সেটা আর একটু অ্যাডভান্স, সেটা আলোচনা করতে হবে, সময় লাগবে, এই সময় সেটা আলোচনা করা সম্ভব না। আর এটা আপনাদের আপাতত প্রয়োজন নাই, কিন্তু আমি আপনাদের একটা কোর্সের লিংক দিয়ে দিব, যদি আপনারা আরো বিস্তারিত শিখতে চান তাহলে সেখান থেকে শিখতে পারবেন। আমি এখন জেসন এবং অবজেক্ট নিয়ে একটু আলোচনা করব। জেসন কি জিনিস? ঠিক আছে? আমি এখানে নতুন একটা ফাইল নিতে চাচ্ছি। জেসন, জেসনের কিছু একটা লিখি, ডিফল্ট ডট জেসন। ঠিক আছে? আমি ডট জেসন দিয়ে একটা ফাইল নিলাম। এখন একটা জেসন মানে জেসনের পার্থক্য কি, জেসন এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি, সেটা আমরা দেখব। জেসন থাকে এই যে এরকম, এটার মধ্যে কিছু একটা থাকবে, সাপোজ নেম, দেন হচ্ছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে ডাবল কোটের ভিতরে থাকবে। নেম হচ্ছে সাপোজ জন, দেন এজ হচ্ছে সাপোজ 100, কিছু একটা লিখলাম আর কি, এরকম। এখানে কমা দিয়ে আরেকটা আমি নিতে পারবো, এটার ভিতরে আবার আরেকটা নিতে পারবো, এটার ভিতরে আরো নিতে পারবো, এইরকম। ঠিক আছে? এখানে কিছু নাই, তাই এরকম দেখাচ্ছে। মানে আমি দেখাচ্ছি এটার স্ট্রাকচারটা কেমন হয়। বুঝে গেল? এটা হচ্ছে একটা জেসন ফাইলের রূপ। আচ্ছা, আর অবজেক্টের রূপ কেমন এটা তো আপনারা জানেনই। এখন আমি দ্রুত কিছু জিনিস দেখে ফেলি, যেমন আমাদের এইখানে P1 এ কি রয়েছে? P1 এ এগুলা রয়েছে, তাই না? এই P1 কে, আচ্ছা P1 না, আমি নতুন করে একটা অবজেক্ট নেই, সেটার মাধ্যমেই দেখাই।